राजा जी एक करे तारा हल शंकर तेरी जटा में सना मनोहर मंगल मूरत। বিহারে সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, লোক সঙ্গীত শিল্পী, ভজন শিল্পী মৈথিলী ঠাকুরের কথা। এই অল্প বয়সের, বলতে গেলে আমাদের দৃষ্টিতে একটি বাচ্চা মেয়ে। 24-25 বছর বয়সের মেয়েদের আমরা বৃদ্ধ লোকগুলো সাধারণত বাচ্চা মেয়ে বলে থাকি। এই উঠতি বয়সের মেয়েটি ভারত কাঁপিয়ে দিয়েছে। জানেন কিভাবে? আলীনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় 11,000 ভোটের ব্যবধানে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছে। মাত্র 25 বছর বয়সে মৈথিলী ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন। এই মুহূর্তে দর্শকরা তার সাংস্কৃতিক সাফল্য, সরলতা এবং আদর্শের গল্প ইউটিউব, গুগল, ফেসবুকে, টুইটারে সার্চ করছে, দেখছে এবং প্রশংসার ঝড় উঠেছে। জয়ের পর সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, আমি আমার কাছে স্বপ্নের মতো, আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে। সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগদান করে। তিনি 2000 সালের 25শে জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় লোক সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন। 2017 সালে তিনি টিভি রিয়েলিটি শো রাইজিং স্টার-এ রানার আপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। মাত্র 25 বছর বয়সে মৈথিলীর বড় অঙ্কের সম্পত্তি রয়েছে। নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির ওপরে। অলংকারের মূল্য প্রায় 50 লাখ, 3 কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় 90 লক্ষ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে। जब मुझे अपमानित किया जा रहा है सोशल मीडिया पे, तब मुझे शुरू के 2 दिन लग रहा था कि मैं कहाँ फंस गई हूँ। মৈথিলী ঠাকুরের মতো একজন জনপ্রিয় তরুণ শিল্পী ও সাংস্কৃতিক আইকনকে নিয়ে আমার এ প্রতিবেদন। হ্যাঁ বন্ধুরা, আমি একজন বৃদ্ধ মানুষ। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মৈথিলীর জন্য সকলে শুভকামনা ও দোয়া করবেন। সময়ের নিখুঁত মানবিক গল্প মৈথিলী ঠাকুর। প্রথমে তথ্য যাচাই করে চলুন। রাজনৈতিক অবস্থান। মৈথিলী ঠাকুর একজন অত্যন্ত জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে বেশি পরিচিত। তিনি তার নিজস্ব সংস্কৃতি এবং ভাষা রক্ষার জন্য ব্যাপকভাবে কাজ করেন। তবে বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী হিসেবে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন এবং সবচেয়ে কম বয়সী বিধায়ক। এই খবরটি সর্বশেষ নির্ভরযোগ্য সূত্রগুলোতে मार्गदर्शन से आज ये संभव हो पाया और बस हम सब जीत गए हैं। নিশ্চিত করা হয়েছে। মৈথিলী ঠাকুরকে সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে সাংস্কৃতিক দূত হিসেবেই সর্বজন বিদিত। সবাই সর্বত্র আলোচনার ঝড় তুলেছে। রাজনৈতিক নয়, সাংস্কৃতিক উত্থান। তার বিধায়ক হওয়ার দরকার নেই, বরং তার সাংস্কৃতিক উত্থান, কালচারাল রাইজ এবং সংগ্রামের গল্প। চলুন শোনা যাক কিভাবে তিনি হিন্দি বা পপ গান না গেয়ে নিজেদের লোকসঙ্গীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।
সোশ্যাল মিডিয়ার যুগে তার বিনয়, সরল জীবনযাত্রা এবং তার গ্রামের মাটির সাথে গভীর সংযোগ, একজন নারী হিসেবে শিল্প জগতে প্রতিষ্ঠা পাওয়া এবং সংস্কৃতিকে বাণিজ্যিকভাবে সফল করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে মৈথিলী ঠাকুর। शंकर तेरी जटा में। আজ আপনাদের শোনাবো সাংস্কৃতিক জীবন এবং আদর্শের গল্পকে মিডিয়ার গ্ল্যামারের বাইরে একজন খাঁটি শিল্পীর গল্প। মৈথিলী ঠাকুরের সাংস্কৃতিক উত্থান এবং সংগ্রামের উপর ভিত্তি করে আমার এই চ্যানেলের এই প্রতিবেদনটি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন। সর্বকনিষ্ঠ প্রথম জেএনজি বিধায়ক পেল বিহার, মৈথিলী ঠাকুরের জয়ে আলীনগরে উৎসব। দেশের রাইজিং স্টার থেকে বিধানসভায় আলীনগর থেকে জিতে বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন মৈথিলী ঠাকুর। 11,700 ভোটে হার আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রের। সর্বশেষ সরকারি তথ্য অনুসারে মৈথিলী ঠাকুরের বিহার বিধানসভা নির্বাচনে জয়লাভের খবরটি বা তার সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত। তার নাম মূলত অসামান্য সাংস্কৃতিক আইকন এবং সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। অনেক সময় সোশ্যাল মিডিয়া বা কিছু অসতর্ক সংবাদে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। সম্ভবত আপনি তেমন কোনো অনিশ্চিত সূত্র থেকে অন্যরকম খবর শুনেছেন। সাংস্কৃতিক বিজয়, কিভাবে একটি মেয়ে কেবল লোকসঙ্গীতের শক্তি দিয়েই কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন। যৌবন ও আদর্শ, রাজনীতিতে না এসেও তিনি তার সাংস্কৃতিক কাজের মাধ্যমে কিভাবে যুবক যুবতীদের অনুপ্রাণিত করছেন। রাজনীতিবিদের চেয়ে একজন সাংস্কৃতিক আইকনের ব্যক্তিগত সংগ্রাম এবং সরল জীবনের গল্প অনেক বেশি মানবিক আবেদন তৈরি করে। আপনাদের চাহিদা মতো আমি মৈথিলীর রাজনৈতিক অবস্থানকে এড়িয়ে তার সাংস্কৃতিক উত্থান, সংগ্রাম এবং প্রবাসের সঙ্গে সংযোগ নিয়ে একটি মানবিক দিক নিয়ে আলোচনা করব। আমি তার সাংস্কৃতিক সংগ্রাম এবং মানবিক যাত্রাকে কেন্দ্র করে এই প্রতিবেদনটি প্রস্তুত করছি। মৈথিলী ঠাকুর, শেকড়ের সুর, তারুণ্যের সংগ্রাম। সোশ্যাল মিডিয়ার গ্ল্যামার নয়, বরং মাটির গান এবং সরল জীবন। কিভাবে একজন তরুণ শিল্পী নিজের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। মৈথিলী ঠাকুরের সংগ্রামের সেই মানবিক গল্প। যেখানে বলিউড আর গ্ল্যামারই সব, সেখানে একজন সাধারণ মেয়ে শুধুমাত্র তার মাটির গান আর সরল হাসি দিয়ে কিভাবে কোটি কোটি মানুষের হৃদয়ে জিতে নিল। আজ আমরা সেই তরুণ শিল্পী মৈথিলী ঠাকুরের অদম্য যাত্রা দেখব, যা প্রমাণ করে আদর্শ আর সরলতা কখনোই পুরানো হয় না। তার শৈশব, পরিবারের সঙ্গীতের আবহ এবং মিথিলার সাংস্কৃতিক প্রভাব। आइडल मैं अपनी आंखों के सामने सिर्फ अलीनगर देख पा रही हूँ। मैं अब दिल्ली विधानसभा देख पा रही हूँ। মৈথিলী ঠাকুরের শুরুটা কোনো বড় শহরে নয়, বরং তার গ্রামের মাটির কাছেই। তার বাবা ভাইদের সঙ্গে তার সঙ্গীত শিক্ষা, তাদের জীবন কতটা সাধারণ ছিল, কিভাবে ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এতটা নিবেদিত হলেন। তার সংগ্রাম, হিন্দি বা ইংরেজি গান না গেয়ে কেবল স্থানীয় লোকসঙ্গীতকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে বড় সুযোগ বা খ্যাতি এড়িয়ে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার সিদ্ধান্ত, এটা কি কেবল সাহস ছিল নাকি পাগলামি? এই পথে তার পরিবারের সহযোগিতা কেমন ছিল? গ্ল্যামারের চাপকে তিনি কিভাবে সামলেছিলেন? এটি ছিল আধুনিকতার বিরুদ্ধে শেকড়ের এক নীরব সংগ্রাম। একজন সাংস্কৃতিক দূত হিসেবে তার প্রভাব। তার গান এখন শুধু বিহার বা ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি প্রমাণ করেছেন, যদি আপনি আদর্শে সৎ থাকেন তবে খ্যাতি আপনা আপনিই আসবে। তার বিনয়ী পোশাক, শালীনতা, এটি কিভাবে বর্তমান প্রজন্মের কাছে একটি আদর্শের প্রতীক হয়ে উঠেছে। তিনি একজন স্টাইল আইকন নন, তিনি আইকন অব সিম্পলিসিটি। তার ব্যক্তিগত জীবন এবং তার শিক্ষার প্রতি মনোযোগ। গান এবং খ্যাতির বাইরে তিনি কেমন? এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি কেন নিজের পরিবার এবং শিক্ষার প্রতি এতটা নিবেদিত? এই মেয়েটির জীবনের নীতি কি? তার সংগ্রাম আমাদের কি শেখায়? তার উত্তরাধিকার এবং দর্শকদের প্রতি বার্তা।
মৈথিলী ঠাকুরের এই জীবনযাত্রা প্রমাণ করে আপনি যদি আপনার আদর্শ এবং সাংস্কৃতিক প্রতি বিশ্বস্ত থাকেন তবে বিশ্ব আপনাকে গ্রহণ করবেই। এই তরুণ শিল্পীর সংগ্রাম আপনার কেমন লাগলো বন্ধুরা? তার কোন গানটি আপনার হৃদয়ে সাড়া ফেলেছে কমেন্টে জানাবেন। बहती है गंगाधारा। মৈথিলী ঠাকুর, জন্ম 25শে জুলাই 2000 সাল, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং নেপথ্য গায়িকা, যিনি ভারতীয় ধ্রুপদ সঙ্গীত এবং লোকসঙ্গীতের উপর প্রশিক্ষণ প্রাপ্ত। মৈথিলী, ভোজপুরি, আওয়াধি, মাগাহি এবং অন্যান্য ভারতীয় ভাষায় মৌলিক গান, প্রচ্ছদ এবং ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গেয়েছেন। 2025 সালে তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে আলীনগর বিধানসভা কেন্দ্র থেকে 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং বিপুল ভোটে বিজয়ী হন। 2011 সালে মৈথিলী ঠাকুর জি টিভিতে প্রচারিত একটি গানের প্রতিযোগিতা টেলিভিশন সিরিজ লিটল চ্যাম্পসে উপস্থিত হন। 4 বছর পর তিনি সনি টিভিতে প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়রে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 2016 সালে আই জিনিয়াস ইয়াং সিঙ্গিং স্টার প্রতিযোগিতা জিতেছিলেন, যার পরে তিনি তার অ্যালবাম ইয়া রাব্বা ইউনিভার্সাল মিউজিক প্রকাশ করেন। 2017 সালে ঠাকুর টেলিভিশন গানের প্রতিযোগিতা রাইজিং স্টারের প্রথম সিজনে প্রতিযোগী ছিলেন। মৈথিলী অনুষ্ঠানের প্রথম ফাইনালিস্ট ছিলেন। তিনি ওম নমঃ শিবায় গান গেয়ে ফাইনালে সরাসরি প্রবেশ করেছিলেন। তিনি রানার আপ হয়েছিলেন, মাত্র 2টি ভোটে হেরে যান। অনুষ্ঠানের পর তার ইন্টারনেট জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফেসবুক এবং ইউটিউবে তার ভিডিওগুলির বিশাল সাফল্যের পর ঠাকুর এবং তার ভাইয়েরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন। ভারত সরকার মৈথিলীকে অটল মিথিলা সম্মানে ভূষিত করেছে। 2019 সালে নির্বাচন কমিশন মৈথিলী এবং তার ভাইদের মধুবানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে। ঋষভ তবলা এবং আয়াচি একজন গায়িকা এবং প্রায়শই তালবাদনেও পারফর্ম করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তাকে লোকমত সুর জ্যোৎস্না জাতীয় সঙ্গীত পুরস্কার 2021-এ ভূষিত করেন। মৈথিলী ঠাকুর তার ইউটিউব চ্যানেলে তার 2 ছোট ভাই ঋষভ এবং আয়াচির সাথে তুলসী দাসের বিখ্যাত রামচরিত মানস গেয়েছেন। এই মনস্পথ মৈথিলীর পাশাপাশি তার ভাইদেরও বিশাল সাফল্য এনে দেয়। মধুবনী শিল্পের প্রচার। ভারতের বিহারের মিথিলা অঞ্চলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী লোকশিল্প মধুবনী শিল্পের প্রচারে মৈথিলী ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সৃজনশীলভাবে এই প্রাণবন্ত শিল্পের উপাদানগুলিকে তার সঙ্গীত যাত্রায় বুনেন। প্রায়শই এর থিম এবং মোটিভগুলিকে তার পরিবেশনায় অন্তর্ভুক্ত করেন। এই সংমিশ্রণের মাধ্যমে তিনি কেবল তার শৈল্পিক প্রকাশকে সমৃদ্ধ করেন না, বরং মধুবনী শিল্পকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেন। ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে মৈথিলী মধুবনী চিত্রকলার ইতিহাস, কৌশল এবং সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে এমন সামগ্রী শেয়ার করেন যার মধ্যে প্রায়শই শিল্পের ধরন সম্পর্কে ভিজুয়াল এবং গল্প অন্তর্ভুক্ত থাকে। তার অনুসারীদের শিক্ষিত করতে এবং বিশ্বব্যাপী এই অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে সহায়তা করে। ভারতীয় লোকসঙ্গীতের একজন অগ্রণী কণ্ঠস্বর হিসেবে মৈথিলী ঠাকুর মিথিলা অঞ্চলের সাংস্কৃতিক গভীরতাকে মূর্ত করে তোলেন। মধুবনী শিল্প দ্বারা অনুপ্রাণিত ঐতিহ্যবাহী গান এবং থিমগুলিকে তার ভাণ্ডারে একীভূত করেন। তিনি সক্রিয়ভাবে তার ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচার করেন। তিনি ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পকলার প্রতি নিবেদিত প্রদর্শনী, মেলা এবং সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করেন, যা মধুবনী চিত্রকলাকে তুলে ধরতে সাহায্য করে এবং অন্যদের এটির প্রশংসা ও সমর্থন করতে অনুপ্রাণিত করে। তার শৈল্পিক অবদান এবং জনসাধারণের প্রচারের মাধ্যমে মৈথিলী ঠাকুর মধুবনী শিল্পকে প্রাণবন্ত এবং প্রাসঙ্গিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যাতে ভারত এবং বিশ্বজুড়ে
নতুন দর্শকদের মধ্যে এর উত্তরাধিকার বিকশিত হয়। রাজনৈতিক জীবন 2025 সালে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে বিহার বিধানসভা নির্বাচনের আগে ঠাকুর রাজনীতিতে প্রবেশের কথা ভাবছেন। তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতাদের সাথে দেখা করেছিলেন, যার মধ্যে ছিলেন বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়, যার ফলে মধুবনী জেলার বেনিপট্টি থেকে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। 14 অক্টোবর 2025 তারিখে ঠাকুর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান এবং আলীনগর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পান। পুরস্কার এবং স্বীকৃতি। মৈথিলী ঠাকুর তার কর্মজীবন জুড়ে বেশ কয়েকটি পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। জাতীয় স্রষ্টা পুরস্কার 8 মার্চ 2024 তারিখে উদ্বোধনী জাতীয় স্রষ্টা পুরস্কারে ভারতের প্রধানমন্ত্রী মৈথিলী ঠাকুরকে বর্ষসেরা সাংস্কৃতিক দূত পুরস্কার প্রদান করেন। NHRCCB ইন্ডিয়া প্রাইড অ্যাওয়ার্ড। জাতীয় মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো 2022 সালের 30 জুলাই জাতীয় মানবিক অধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো 2022 সালের 30 জুলাই মৈথিলী ঠাকুরকে NHRCCB ইন্ডিয়া প্রাইড অ্যাওয়ার্ড প্রদান করেন। গ্ল্যামার জগতের অভিজ্ঞতা এবং আদর্শের দিকে ফিরে আসার এই দুটি পয়েন্ট তুলে ধরছি বন্ধুরা। এটি তার গল্পের সবচেয়ে শক্তিশালী সংঘাত, কনফ্লিক্ট এবং চূড়ান্ত শিক্ষা, মরাল। মৈথিলী ঠাকুরের সংগ্রাম, গ্ল্যামার বনাম শেকড়। মৈথিলী ঠাকুরের জীবনে এক সময় এসেছিল যখন তিনি জাতীয় রিয়েলিটি শোতে অংশ নিয়ে কোটি কোটি টাকার চুক্তি, বলিউড প্লেব্যাক এবং গ্ল্যামার জগতের চরম স্বাদ পেয়েছিলেন। সেই আলো ঝলমলে জীবনে তিনি একবার পা রেখেছিলেন ঠিকই, কিন্তু সেখানে তার আত্মা শান্তি পায়নি। তিনি দেখলেন সেখানে তার সংস্কৃতির জন্য কোনো জায়গা নেই। আর তখনই তিনি এক সাহসী ও আদর্শিক সিদ্ধান্ত নিলেন। তিনি সেই বিপুল জনপ্রিয়তা এবং লোভনীয় সুযোগ ঠান্ডা মাথায় প্রত্যাখ্যান করে ফিরে এলেন তাঁর শেকড়ের কাছে, মিথিলি লোকসঙ্গীত, সরল জীবন এবং ঐতিহ্যবাহী পোশাকে। মৈথিলী ঠাকুর প্রমাণ করলেন আসল সাফল্য লুকিয়ে থাকে নিজের আদর্শের প্রতি বিশ্বস্ত থাকায়। বলিউডের চাকচিক্যে নয়, তার এই আদর্শের দিকে ফিরে আসার সিদ্ধান্ত আজকের প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। আদর্শের বিজয়, কালচারাল স্ট্রেংথ অ্যান্ড আইডিয়ালিজম, সাংস্কৃতিক বিপ্লব। তিনি প্রমাণ করলেন যদি আপনি আদর্শে সৎ থাকেন তবে খ্যাতি আপনা আপনি আসে। তার গান এখন শুধু ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার বিনয়ী পোশাক, শালীনতা এবং মেকআপবিহীন জীবন, এটি কিভাবে বর্তমান প্রজন্মের কাছে একটি আদর্শের প্রতীক হয়ে উঠেছে। তিনি একজন স্টাইল আইকন নন, তিনি আইকন অফ সিম্পলিসিটি। তবে বন্ধুরা, এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মৈথিলীর নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বড় অঙ্কের সম্পত্তি রয়েছে। ব্যাংক ব্যালেন্স কোটি রুপির উপরে, অলংকারের মূল্য প্রায় 50 লাখ, 3 কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় 50 লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে। এর ফলে তিনি কেবল নির্বাচনী দিক থেকেই নয়, ব্যক্তিগত সম্পদ ও সামাজিক প্রভাবের দিক থেকে উল্লেখযোগ্য। তরুণ বয়সে বিধায়ক হওয়ার পর মৈথিলী স্থানীয় জনসেবায় মনোযোগ দেবেন বলে জানান। তিনি আলীনগরের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ উন্নয়নের দিকে জোর দেবেন। এছাড়া তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনাও করছেন। নির্বাচনে জয়ের পর মৈথিলী ঠাকুরের বিষয়টি রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণ বিধায়কের জনপ্রিয়তা এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার নিবেদন তাকে এক অনন্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই নির্বাচনে তার জয় কেবল বিজেপির জন্য নয়, বরং তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মৈথিলীর জয়ের সঙ্গে তার সাংস্কৃতিক পরিচিতি জড়িত থাকায় ভবিষ্যতে তিনি আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় দেখা যেতে পারে। মৈথিলী ঠাকুরের জয়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক খ্যাতি একত্রে যুব সমাজকে নেতৃত্বের নতুন দিশা দেখাতে পারে। তার প্রচেষ্টা ও পরিকল্পনা ভবিষ্যতে আলীনগরের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, এই ছিল ভারতের
বিহার প্রদেশের একজন লোকসঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, ভজন শিল্পী এবং অল্প বয়সের মাত্র 25 বছর বয়সে ভারতীয় ইতিহাসে রেকর্ড সৃষ্টি করা সর্বপ্রথম বিধায়ক মৈথিলী ঠাকুরের জীবনী। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি আমিও একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা। আমি আওয়ামী লীগ সরকারের দেয়া স্বীকৃতি এবং ভাতা পাই না, সে কারণে এই বৃদ্ধ বয়সে এই ঘরে বসে ইউটিউবে আপনাদের সাথে আলোচনা করি, সময় পার করি। ধন্যবাদ।